হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের আলোচ্য জীবটি না উদ্ভিদ এবং না প্রাণী, অর্থাৎ এইটি তার বিচিত্রপূর্ণ বৈশিষ্ট্যের কারণে, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে আলাদা একটা রাজ্যতে নিজের জায়গা করে নিয়েছে। এখানে আশা করি বুঝতেই পারছো আমি কি নিয়ে কথা বলছি। আমি কথা বলছি ছত্রাক নিয়ে। আজকে আমরা ছত্রাকের গঠন, জনন এবং যাবতীয় যত কিছু আছে তার সংক্ষেপে জানার চেষ্টা করব। ছত্রাকের অনেক অনেক বৈশিষ্ট্য। এই অনেক অনেক বৈশিষ্ট্যর মধ্যে আমাদের মনে রাখতে হবে যে ছত্রাকের কোষটা একটা সুকেন্দ্রিক কোষ। ছত্রাক পরভোজী, অর্থাৎ আমরা যে উদ্ভিদকুলকে জানি সেই উদ্ভিদকুল হচ্ছে স্বভোজী, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। কিন্তু এই ছত্রাক উদ্ভিদকুলের মতো আচরণ করে না। আমি আগেই বলেছি এটি করে প্রাণীর মতো আচরণ, অর্থাৎ এটি পরভোজী। এখন এই পরভোজী হওয়ার মানে এর দেহে কোনো ক্লোরোফিল থাকবে না। ক্লোরোফিল না থাকার মানে হচ্ছে ও সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ করতে ব্যর্থ। তাহলে আমরা বলতে পারি যে ছত্রাক হচ্ছে এমন একটি জীব যেটি সুকেন্দ্রিক এবং যেটি পরভোজী, অর্থাৎ এর কোষে কোনো ক্লোরোফিল থাকবে না, এর কারণে এর সালোকসংশ্লেষণ করতে ব্যর্থ। ছত্রাকের কোষ প্রাচীরটি কাইটিন নির্মিত। এটা আসলে আমরা 9-10 থেকেই জেনে আসছি, এবং যখন আমরা বোটানির প্রথম চ্যাপ্টার অর্থাৎ কোষের গঠন পড়েছিলাম তখনও আমরা জেনেছি যে ছত্রাকের কোষ প্রাচীরটি কাইটিন নির্মিত। আসলে আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু আমরা একবারে না জেনে এই অধ্যায়ে আস্তে আস্তে ধাপে ধাপে গিয়ে অধ্যায়টা পুরোপুরি পড়ার মাধ্যমে পুরো বৈশিষ্ট্যগুলো জানতে চেষ্টা করব। এখন দেখো, একটা ছত্রাককে যদি আমি 3টা অংশে ভাগ করি তাহলে প্রথমেই হবে তার ফ্রুট বডি, অর্থাৎ এই অংশটি। এরপরে আসবে তার কাণ্ডের মতো অংশ, যেটাকে আমরা বলছি এই টোটালটাই হচ্ছে ওর জনন অংশ, যেটা আমরা মাটির উপরে দেখতে পাই। কিন্তু মাটির উপরে আমরা যতটা অংশ দেখতে পাই তার থেকেও বেশি বিস্তৃত হচ্ছে মাটির নিচের অংশটা, অর্থাৎ এই যে বিশাল অংশটা। এইটার মাধ্যমে ও মাটিকে একদম আঁকড়ে ধরে মাটির ভিতরে অনেক দূর পর্যন্ত শাখা প্রশাখা বিস্তার করে। এই যে এতগুলো অংশ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেকটাকে আমরা বলবো হাইফা বা হাইফি, যেটা সুতার মতো অংশ, এবং এই টোটালটাকে আমরা বলবো মাইসেলিয়াম। তাহলে বলা যায় যে অনেকগুলো হাইফার সাহায্যে গঠিত হয় মাইসেলিয়াম। চলো একটু হাইফার ভিতরে প্রবেশ করা যাক, কি আছে এই হাইফায় এবং কী কীভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। হাইফাকে আসলে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সেপ্টেট আর একটা হচ্ছে সিনোসাইটিক। এখন সিনোসাইটিক ওয়ার্ডটা তোমরা কোষ বিভাজন অধ্যায়ে পড়েছ, যেখানে সিনোসাইট বলতে আমরা এমন একটা কোষকে বুঝি যেখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ বহু নিউক্লিয়াসযুক্ত কোষ। এখন এই কোষটায় তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো নিউক্লিয়াস আছে এখানে, তাই না? এইটা কিভাবে হলো? মূলত এইখানেও অনেকগুলো প্রস্থপ্রাচীর থাকে, এখানে অনেকগুলো কোষ ছিল, প্রত্যেকটা নিউক্লিয়াস যুক্ত এক একটা কোষ ছিল, কিন্তু ওদের এই কোষগুলোর যে প্রাচীর এইটা ছিদ্রযুক্ত। এই কারণে এই অনেকগুলো কোষ আসলে একটা কোষের মতো আচরণ করে, আর এই একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তাই এইটাকে আমরা বলছি সিনোসাইটিক। আর সেপ্টেড জিনিসটা আসলে অনেক সহজ, এটা সেপারেটেড থাকবে প্রত্যেকটা কোষ, এজন্য এটাকে আমরা বলছি সেপ্টেড। এখন এখানে আর একটা ওয়ার্ড তোমরা জানবে, এই যে প্রত্যেকটা সেপারেটেড অংশ, এটাকে আমরা বলছি অয়েডিয়া। ওকে, একটা বিষয় হচ্ছে এই যে সেপ্টেড হাইফা, এইখানে যে আলাদা আলাদাভাবে অয়েডিয়াগুলো আছে, এগুলোই একটা সময় আলাদাভাবে স্পোরের মতো আচরণ করে, এটা আমরা পরবর্তীতে দেখব। আর হস্টোরিয়া বলতে তোমরা একটা ওয়ার্ড দেখতে পাবে, সেই হস্টোরিয়া ওয়ার্ডটা আসলে বোঝায়, ধরো এইটা হচ্ছে একটা ছত্রাক, এই ছত্রাকটা হাইফার মাধ্যমে যখন পোষক দেহ অর্থাৎ যে কোনো জীবের উপরে, যে জীবের স্কিনের উপরে উঠে সে যখন হাইফার মাধ্যমে খাদ্য গ্রহণ করে, পুষ্টি গ্রহণ করে, তখন আমরা তাকে বলি হস্টোরিয়া। আরও কয়েকটা ওয়ার্ড আসলে আমাদের জানা উচিত, যেমন ধরো এই যে একটা ছত্রাক অর্থাৎ মাশরুম, এই মাশরুমটাকে আমরা যদি একটু ভালোভাবে দেখি, মাটির নিচের যেই অংশটা, এই টোটাল অংশটার সুতার মতো এই সরু সরু অংশগুলোকে আমরা বলছি হাইফা। এই টোটাল জিনিসটাকে আমরা বলছি মাইসেলিয়াম। আচ্ছা, এটা তো আমরা আগেই জেনেছি। এখন এই যে মাটির নিচে থাকা যেসব বস্তু আছে এইগুলোকে আমরা বলছি রাইজোমর্ফ। মানে কোনো কোনো উচ্চ শ্রেণীর ছত্রাকে মাইসেলিয়াম শক্ত রশির মতো একটা গঠন সৃষ্টি করে, এইটাকেই আমরা বলবো রাইজোমর্ফ। এই যে হাইফাগুলো, এই হাইফাগুলো যখন ধরো অন্য কোনো উদ্ভিদের মূলরোমের আশেপাশে একটা জালের মতো, এই যে দেখো জালের মতো আকার সৃষ্টি করে আছে, এখানে তো কোনো উদ্ভিদ নেই, বাট যদি এখানে কোনো একটা উদ্ভিদ থাকতো আর তার মূলরোমের আশেপাশে জালের মতো সৃষ্টি করে রাখতো, তখন আমরা তাকে বলবো মাইকোরাইজাল ছত্রাক, অর্থাৎ সেই ছত্রাকটাকে আমরা বলবো মাইকোরাইজাল ছত্রাক। তাহলে
একটা জিনিস হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা হচ্ছে সহ অবস্থান, অর্থাৎ কোনো উদ্ভিদের সাথে যখন এই ছত্রাকটা থাকবে এবং মিথজীবিতা প্রদর্শন করবে তখন আমরা তাকে বলবো মাইকোরাইজা। উদ্ভিদের মূলরোমের কাছে যখন এরকম জালাকৃতি তৈরি করবে তখন আমরা তাকে বলবো মাইকোরাইজাল ছত্রাক। এবং এই যে মাটির নিচে উদ্ভিদের এই অবস্থান, ছত্রাকের এই অবস্থান, এটাকে আমরা বলবো রাইজোমর্ফ। এখানে এই একটা উদ্ভিদ, এই উদ্ভিদটাই যখন একটা ছত্রাকের সংস্পর্শে আসবে, একটা ছত্রাক যখন এই উদ্ভিদটার পাশাপাশি থাকবে, এই ছত্রাকটাকে আমরা বলছি মাইকোরাইজাল ছত্রাক, কারণ ও এই যে জালের মতো অবস্থা গঠন করেছে এই উদ্ভিদটার মূলরোমের আশেপাশে। আর এই যে একটা অবস্থান, এই যে সহাবস্থান মিথজীবিতা, এটাকে আমরা বলছি মাইকোরাইজা। তাহলে অ্যাসোসিয়েশনটাকে আমরা বলছি মাইকোরাইজা, এবং এই মাইকোরাইজা ঘটায় যে ছত্রাক সেইটাকে আমরা বলছি মাইকোরাইজাল ছত্রাক। এটা একটা উদাহরণ হলো এটা একটা উদাহরণ হলো অ্যামানিতা। নামটা কিউট না? এবার যদি আমরা জননের ক্ষেত্রে কথা বলি, জননের প্রকারভেদ আমরা আগেও পড়েছি শৈবালের ক্ষেত্রে যে 3 প্রকার: অঙ্গজনন, অজনজনন এবং যৌনজনন। অঙ্গজনন হয় দেহের যে কোনো অংশ খণ্ডিত হওয়ার মাধ্যমে, অজনজনন হবে স্পোর সৃষ্টি হওয়ার মাধ্যমে, এবং যৌনজনন হবে দুটি গ্যামিটের, ভিন্নধর্মী দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে। সহজে যদি অঙ্গজননের কথা আমরা বলি, একদম সহজে, সেটা হচ্ছে খণ্ডিতকরণ। খণ্ডিতকরণ অর্থাৎ এই ধরো একটা বডি, এই বডি 3টা খণ্ডে বিভক্ত হলো এবং এই 3টা খণ্ড থেকেই আলাদা আলাদা 3টা ছত্রাক রূপান্তরিত হলো, 3টা নতুন ছত্রাকের জন্ম হলো, তখন আমরা সেটাকে বলছি খণ্ডিতকরণের মাধ্যমে অঙ্গজনন। এরপরে দেখো দ্বিবিভাজন। ধরো একটা এমন ছত্রাক যেটা একটা কোষ দ্বারাই গঠিত, যদিও ছত্রাক একটা কোষ দ্বারা গঠিত খুব কমই হয়, বাট ধরে নিলাম এমন একটা ছত্রাক যেটা একটা কোষ দ্বারা গঠিত বা বহুকোষী ছত্রাকও হতে পারে। তারা 2টা কোষে পরিণত হওয়ার মাধ্যমে 2টা আলাদা আলাদা ছত্রাকে রূপান্তরিত হলে তখন আমরা সেটাকে বলবো দ্বিবিভাজনের মাধ্যমে অঙ্গজনন। এবং লাস্টলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি বার্ডিং হচ্ছে, ধরো এই একটা কোষ, এই কোষটা এখানে বিভাজিত হয়েছে, 2টা নিউক্লিয়াস গঠিত করলো, কিন্তু এখানে আলাদা একটা স্ফীত অংশ গঠিত হলো এবং এই অংশটা নতুনভাবে আর একটা ছত্রাক গঠন করলো। এটাকে আমরা বলছি বার্ডিং। এটা নর্মালি ইস্টের মধ্যে বেশ ভালোভাবে দেখা যায়। আচ্ছা, এবার আসি অজনজননের ক্ষেত্রে। অজনজনন হবেই স্পোর উৎপাদনের মাধ্যমে। দেখো এইখানে আবার 2টা বিষয় আছে। শৈবাল যখন আমরা পড়েছিলাম তখন আমরা শুধু স্পোরানজিওস্পোরের মাধ্যমে জনন করতে দেখেছি অজনজনন, কিন্তু এইখানে 2টা ওয়ার্ড আমরা দেখতে পাবো। একটা হচ্ছে স্পোরানজিওস্পোর আর একটা হচ্ছে কনিডিয়া। প্রথমেই বলি, অজনজনন হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে জনন, যেখানে একটা অংশ থেকে, ধরো তুমি জানো না কি অংশ, বাট একটা অংশ থেকে স্পোর উৎপাদন হবে এবং সেই জায়গা থেকে অনেকগুলো ছত্রাক নতুনভাবে তৈরি হবে, এগুলো থেকে নতুন নতুন অনেকগুলো ছত্রাক তৈরি হবে। আচ্ছা, এবার আসি কনিডিয়া কি এবং স্পোরানজিওস্পোর কি। শোনো, যখন স্বাভাবিকভাবে কোনো জায়গা থেকে স্পোর উৎপাদন হবে তখন সেই জায়গাটাকে আমরা বলছি স্পোরানজিওস্পোর। এই জায়গাটার ভিতরে অনেকগুলো স্পোর উৎপাদন হচ্ছে, এজন্য আমরা সেটাকে বলছি স্পোরানজিওস্পোর, যেটা একটা থলির মতো জায়গা, থলি দ্বারা আবৃত করা। আচ্ছা, এবং কিছু কিছু হাইফা আছে যেগুলোর মাথায় এইরকমভাবে স্পোরগুলো উৎপাদন হয়, এইটাকে আমরা বলছি কনিডিয়া। তাইলে আমরা যদি বলি যে স্পোরানজিওস্পোর কি, সেটা হচ্ছে যখন স্পোর উৎপাদন হচ্ছে সেই যেখান থেকে স্পোর উৎপাদন হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলছি স্পোরানজিওস্পোর, এবং যখন হাইফার মাথায় এইভাবে স্পোরগুলো উৎপাদন হচ্ছে বিশেষ কিছু ছত্রাকের ক্ষেত্রে, বিশেষ কিছু হাইফার ক্ষেত্রে, তখন সেটাকে আমরা বলছি কনিডিয়া। আচ্ছা, তোমরা দেখতে পাবে এই যে একটা ছত্রাক থেকে কিভাবে স্পোরগুলো নতুন ছত্রাক তৈরি করছে। এবার আসা যাক যৌনজননে। যৌনজনন 3টি প্রধান ধাপে হয়ে থাকে। আমরা এই 3টা ওয়ার্ড যদি ভালোভাবে বুঝতে পারি তাহলেই আসলে আমরা যৌনজননটা বুঝতে পারবো। বইয়ের কঠিন জটিল ছকের মধ্যে না যাই, আমরা সহজে 3টা ওয়ার্ড আগে বুঝি। দেখো, প্লাজমোগ্যামি। এই প্লাজমোগ্যামি কথাটার মানেই হচ্ছে সাইটোপ্লাজমের মিলন, কিন্তু নিউক্লিয়াসের মিলন হবে না। আচ্ছা, এরপরে আসো ক্যারিওগ্যামি। ক্যারিও মানেই হচ্ছে নিউক্লিয়াস, তাহলে ক্যারিওগ্যামি হচ্ছে এমন একটা ফেজ যেখানে নিউক্লিয়াসের মিলন হবে, এইটার মাধ্যমে মূলত জাইগোটটা তৈরি হয়।
আচ্ছা, এরপরে হবে মায়োসিস, অর্থাৎ জাইগোট যখন তৈরি হয় তখন সেটা থাকে 2n। এই 2n যখন মায়োসিস প্রক্রিয়ার মধ্যে যাবে, এই বিভাজনের মাধ্যমে ওরা আবার এনে পরিণত হবে এবং তার মাধ্যমে নতুন নতুন ছত্রাক তৈরি হবে। তাহলে প্রথমে হচ্ছে প্লাজমোগ্যামি অর্থাৎ সাইটোপ্লাজমের মিলন, তারপর হচ্ছে ক্যারিওগ্যামি অর্থাৎ নিউক্লিয়াসের মিলন, আর তারপরে হচ্ছে মায়োসিস যেখানে জাইগোটটা 2n থেকে আবার এনে রূপান্তরিত হচ্ছে, আর তারপরে পুনরায় সেই সাইকেলটা আবার চলছে। ওকে, এইটা তো ধরো আমরা সহজে বুঝলাম, এবার আসো একটু বিস্তারিত বুঝি। প্লাজমোগ্যামি কি? প্লাজমোগ্যামি এই যে দেখো, সাইটোপ্লাজমটা একত্রিত হচ্ছে, এখানে একটু গাঢ় রং দিয়ে যেটা দেখতে পাচ্ছ ধরে নিলাম এইটা প্লাস আর এইটা মাইনাস। ওকে, এই দুইটা ভিন্নধর্মী গ্যামিটের মিলনের মাধ্যমে এখানে সাইটোপ্লাজমের মিলন হচ্ছে প্রথমে, ঠিক আছে, কিন্তু নিউক্লিয়াসটা কিন্তু আলাদা আছে। এইটা একটা এন, এটা একটা এন, এইটা একটা এন। আচ্ছা, তাহলে এইটা আছে এন প্লাস এন একটা ফেজে, যেই ফেজটাকে আমরা বলছি ডাইক্যারিওটিক অবস্থা, অর্থাৎ দুইটা নিউক্লিয়াস এখানে অবস্থান করছে। ওকে, এরপরে আসো ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামিতে এই সাইটোপ্লাজমটা তো আছেই, এর সাথে এই নিউক্লিয়াসটা মিলিত হয়ে 2n গঠন করলো। এই 2n অবস্থায় আমরা বলছি জাইগোট। তাহলে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে যখন জাইগোট গঠিত হচ্ছে সেইটাকে আমরা বলছি ক্যারিওগ্যামি বা নিউক্লিয়াসের মিলন। একদম সহজ। ওকে, এবার এই নিউক্লিয়াসটাই 4টা এন গঠন করবে, 4n না, আসলে মানে আমি বুঝাতে চাচ্ছি 4টি এন গঠন করবে। আমরা জানি যখন কোনো কোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে যায় তখন একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, আর এই 4টা কোষই এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে তো 5টা কোষ, সরি, এই 4টা কোষই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার পরবর্তীতে কি হয়, ধরো এইরকমভাবে কোষগুলো থাকে, এরকমভাবে পরবর্তীতে এইটা আলাদা আলাদা কোষে রূপান্তরিত হয়, এই যে আলাদা আলাদা কোষে রূপান্তরিত হয়। এই রূপান্তরিত হওয়ার মাধ্যমে ওরা কি করলো, ওরা জাইগোট থেকে আবার এন সংখ্যক রূপান্তরিত হলো, অর্থাৎ এক প্রস্থ ক্রোমোজোম নিয়ে ওরা রূপান্তরিত হলো অনেকগুলো কোষে। তাহলে একদম সহজে বলতে গেলে প্রথমে প্লাজমোগ্যামি হচ্ছে, তারপরে হেটারোক্যারিওটিক একটা স্টেজে ওরা যাচ্ছে, তারপরে ক্যারিওগ্যামি হচ্ছে, সেখান থেকে জাইগোট তৈরি হওয়ার পরে ওদের মায়োসিস বিভাজন হচ্ছে, সেইখান থেকে অনেকগুলো স্পোর তৈরি হচ্ছে, আর সেইখান থেকে জার্মিনেশনের মাধ্যমে নতুন একটা মাইসিলিয়াম, নতুন একটা ছত্রাক গঠিত হচ্ছে। এই পাশে আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখতে পাচ্ছি, সেখানে শুধু স্পোর তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু বিভাজনটা হচ্ছে। উল্লেখ্য একটা বিষয় হলো, এই যে ছত্রাক তার পূর্ণাঙ্গ জীবনচক্রের মধ্যে সবচেয়ে বেশিরভাগই থাকে হ্যাপ্লয়েড একটা পর্যায়ে, ওরা কিন্তু খুব কম সময় ডিপ্লয়েড পর্যায়ে থাকে, যেখানে ডিপ্লয়েড পর্যায়ে থাকে দুইটা অবস্থায়, একটা হচ্ছে ডাই ক্যারিওটিক অবস্থায় আর একটা ডিপ্লয়েড যে দশায় জাইগোট যেখানে তৈরি করছে। এই দুইটাই শুধুমাত্র 20% টাইম জুড়ে হচ্ছে ওর জীবনচক্রে, আর ম্যাক্সিমাম অর্থাৎ 80% টাইমই ও হ্যাপ্লয়েড একটা ফেজে থাকছে। একদম সহজে বলতে গেলে এই যে দেখো, এগুলো কি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রাকের যৌন এবং অযৌন জনন। ছত্রাকের অযৌন জননের ক্ষেত্রে অঙ্গজনন, যেখানে খণ্ডনের মাধ্যমে জনন হতে পারে, আবার বার্ডিংয়ের মাধ্যমে জনন হতে পারে, এই যে দেখো স্পোর সৃষ্টির মাধ্যমে জনন হতে পারে, যেটা একটা অযৌন জনন। আর যৌন জননের ক্ষেত্রে প্লাজমোগ্যামি হবে, ডাইক্যারিয়ন হবে, ক্যারিওগ্যামি হবে, এরপরে মায়োসিস হবে। আচ্ছা, তোমাদের আরেকবার রিক্যাপ করাই, যখন দুইটা গ্যামিটি একই রকম দেখতে তখন আমরা সেটাকে বলবো আইসোগ্যামি, যখন দুইটা আলাদা রকম দেখতে সেটাকে আমরা বলবো অ্যানাইসোগ্যামি, আর যখন একটার ফ্লাজেলা আছে এবং যে মেগা গ্যামিটটা আছে সেইটার ফ্লাজেলা নেই, সেটা অচল, সেটাকে আমরা বলবো উগ্যামি। আর শুধুমাত্র একটা টপিক পড়েই আজকে আমরা এই ক্লাসটি শেষ করব। দেখো, একটা ছত্রাক যেটার নাম হচ্ছে মাশরুম, বা এটাকে আমরা বলছি অ্যাগারিকাস, এই ছত্রাকটার একটা পূর্ণাঙ্গ দেহকে কিভাবে আমরা ভাগ করছি, কি কি নাম দিচ্ছি, সেটা দেখে আজকে শেষ করব। দেখো, এই যে এটা তো আসলে আমাদের সবারই পরিচিত মাশরুম। এই মাশরুমটা উপরে যতটা দেখতে তার থেকেও বেশি বিস্তৃত নিচে, এই নিচেরটাই আগে শুরু করি। চলো, আমরা ইতোমধ্যেই পড়েছি এই জায়গাটা হাইফা বা হাইফি, এই টোটালটাকে আমরা বলছি মাইসেলিয়াম, এবং এইটা থেকে ছত্রাক আসলে পুষ্টি গ্রহণ করে,
এই মাশরুমটা পুষ্টি গ্রহণ করে। এটা হচ্ছে হিডেন একটা নেটওয়ার্ক, যেটা বিলো দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির নিচে থাকছে। কিউট দেখতে অংশটি, উপরের অংশ, এই টোটালটাকে আমরা বলছি ফ্রুট বডি। এই ফ্রুট বডি তৈরি হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলছি ফ্রুকটিফিকেশন, অর্থাৎ বায়বীয় অংশটা যেটা উপরে আছে মাটির উপরে, সেই অংশটা তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি ফ্রুকটিফিকেশন। আর এইটাকে আমরা বলছি ফ্রুট বডি। এই ফ্রুট বডির ভিতরে কিন্তু অনেক জিনিস আছে। একটা হচ্ছে কাণ্ডের মতো দেখতে যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি স্টাইপ। এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছ ছাতির মতো, এই অংশটাকে আমরা বলছি পাইলিয়াস। এই পাইলিয়াস অংশটা কিন্তু সবার উপরে থাকছে। এরপরে পাইলিয়াসের পরে আমরা যে অংশটা দেখতে পাই, এই যে এইরকম পর্দার মতো, এই অংশটা, এটাই হচ্ছে গিল বা ল্যামিলি। এরপরে এই যে এইখানে যে কিছু অংশ আমরা দেখি, এই অংশটা হচ্ছে অ্যানুলাস। এটাকে রিংয়ের একটা মতো অংশ বলা হয়। এখন এই যে ছত্রাক বা মাশরুম, এই মাশরুমের উপরে যে ফ্রুট বডি, এইটাই কিন্তু ওর জনন অঙ্গ। এইটা থেকেই কিন্তু জনন কার্য সম্পন্ন করে। কোথা থেকে জনন কার্য সম্পন্ন করে? এই জায়গাগুলো থেকে। এই জায়গাগুলো থেকে জনন কার্য সম্পন্ন করে থাকেও। আরেকটা কথা তোমাদের বলি, এই যে পাইলিয়াস, এই পাইলিয়াস যখন তরুণ অবস্থায় থাকে, অর্থাৎ তরুণ অবস্থায় ছত্রাকটা যখন থাকে, তখন সেই পাইলিয়াসটি ভেলাম নামক একটি পাতলা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আর এই পাইলিয়াসের নিচে যে ঝুলন্ত অংশটি আছে, এটি যে গিল, এই গিলটা আসলে তোমাদের বইতে আলাদা পার্ট করে একটু বিস্তারিত দেওয়া আছে। সেখানে ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম, এইরকম কিছু ওয়ার্ড আছে, তোমরা একবার পড়লেই বুঝতে পারবে। আর এখন বাকি থাকে শুধু ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, এখানে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো হলো, ছত্রাকের যে গুরুত্ব, ভালো দিক এবং ক্ষতিকর দিক দুইটাই আছে। তোমাদের কাজ হলো ছত্রাকের কী কী ভালো দিক আছে, ছত্রাক দিয়ে আসলে আমাদের কী কী উপকার হলো, সেইগুলো ভালোভাবে জানা, এবং এরপরে ছত্রাক দিয়ে আমাদের কী কী অপকার হলো সেগুলো ভালোভাবে জানা। এই যে আমরা অ্যান্টিবায়োটিক খাই, এটার জন্য ছত্রাকের বড় একটা ভূমিকা আছে, এই ফানজাই রাজ্যের বড় একটা ভূমিকা আছে। এটা একটু তোমরা বিস্তারিত দেখবে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে নির্দ্বিধায় করবে। আপাতত আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।